সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি বাজেট আলোচনা চলে যেতে চাই যে 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা হবে 2রা জুন। সেই বাজেটের আপনার প্রত্যাশার কথা জানার আগে আমি 2015-16 অর্থ বছরের যে বাজেট সেটার যদি আপনি মূল্যায়ন করেন যে কতটুকু বাস্তবায়িত হয়েছে বা যে ঘোষণাটি ছিল বাজেট ঘোষণার কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু আমরা রাজস্ব আদায় করা গিয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি বলেন আপনার পর্যবেক্ষণ। প্রথমে যদি গত বছরের বাজেটের দিকে তাকাই, গত বছরের বাজেট ছিল 2,95,000 এরকম একটা সংখ্যা ছিল। তো এই সংখ্যাটা মোটামুটি একটা বড় সংখ্যাই ছিল। প্রতি বছরই বাজেটের আকারটা বাড়ে এবং এবার 3,40,000 এবং সত্যি কথা বলতে 3,40,000 এটা হচ্ছে জিডিপির 17% এবং আমাদের মতো দেশে যে ধরনের উন্নয়ন পরিকল্পনা দরকার সেখানে 17% কেন, বরঞ্চ 20-22% হলেও সেটা কিন্তু ঠিকই আছে। সুতরাং গত বছরের কথা যদি আমরা চিন্তা করি আকার হিসেবে সেটা ঠিকই ছিল। বিষয়টা হচ্ছে আসল সমস্যা কিন্তু বাস্তবায়ন। হ্যাঁ, কারণ আমরা যখন বাজেটে যখন বিভিন্ন প্রস্তাবনাগুলো করা হয় তখন প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের তো একটা সম্পদের একটা সীমাবদ্ধতা আছে। সেই হিসেবে চিন্তা করে প্রস্তাবনাগুলো যখন করা হয় দেখা যায় কিছু কিছু খাতে হয়তো অনেকেই খুশি হচ্ছেন, কিছু কিছু খাতে হয়তো অসন্তুষ্টি আছে। বাট বাস্তবায়নের যে সমস্যাটা, সেই বাস্তবায়নের সমস্যাটা কিন্তু প্রতি বছরই থেকে যাচ্ছে। বাজেটের ক্ষেত্রে একটা বড় আকারের ব্যয়ের কথা বলা হচ্ছে, বড় আকারের কথা বলা হচ্ছে, কিন্তু যে করের লক্ষ্যমাত্রা যেটা, সে করের লক্ষ্যমাত্রা কিন্তু আমরা কোনোবারই কিন্তু পৌঁছতে পারছি না। এবং এবার একটা কিছু ছোটখাটো কিছু যে হিসাব নিকাশ দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে হয়তো 360 বা 380 বিলিয়ন টাকার মতো কিন্তু ঘাটতি হতে পারে। এখনো বোঝা যাচ্ছে না, বাট এই ধরনের একটা বড় অঙ্কের কথা কিন্তু অনেকেই ভাবছেন। তো এই ধরনের বড় যদি একটা ঘাটতি হয় তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাজেটের চিন্তাটা করেছিলাম সেই বাজেটটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমাদের যতটা সক্ষম আমরা যত বড় বাজেট করতে তার চেয়ে অনেক বড় বাজেট হয়েছিল, তো সেটা আসলে আমরা পূরণ করতে সক্ষম হইনি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রতি বছরে কিন্তু আমরা দেখি যে যখন সংশোধিত বাজেট হয়, সংশোধিত বাজেটে সবকিছুই আবার নামিয়ে আনা হয়। হ্যাঁ, তো তখন এটা একটা কিন্তু প্রশ্ন এসে যায়, তাহলে যে প্রকৃত বাজেট, সংশোধিত বাজেট এবং বাজেটের যে বাস্তবায়নটা হলো এগুলোর মধ্যে এই যে একটা ফারাক থেকে যাচ্ছে, তো এই ফারাকগুলো প্রতি বছর থেকে যাচ্ছে, এগুলো কি কমানো যায় না? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর বাস্তবায়নের সক্ষমতা তৈরি করা যে মন্ত্রণালয়গুলোর মাধ্যমে বা মাঠ পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাজেট বাস্তবায়িত হয় বা মানে অর্থ খরচ করা হয় তাদের সক্ষমতারও একটা বিষয় আছে অবশ্যই। যেমন গত যে বাজেট, মানে যে বাজেটে আমরা এখনো আছি সেই বাজেটে দেখা যাচ্ছে যে মার্চ পর্যন্ত মোটামুটি ভাবে 41% মাত্র এডিপির বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, তো 41% কিন্তু একটা খুব কম একটা সংখ্যা এবং আগামী মানে একটা বড় অংশই কিন্তু আমাদের চলে গেছে মার্চ পর্যন্ত সময়টা। তো এখন তার মানে অল্প কয়েক মাসে কতটুকু বাস্তবায়ন করা যাবে, তড়িঘড়ি করে আমরা দেখবো যে আমরা কিন্তু মে মাসে সবসময় দেখি বড় বড় অনেক প্রজেক্ট রাস্তাঘাট খোঁড়া হচ্ছে। তো এই ব্যাপারটা তার মানে পরিকল্পনার এখানে কিন্তু সমন্বয়হীনতা, পরিকল্পনার একটা অভাব আছে। কিছু কিছু মন্ত্রণালয় যদি দেখা যায়, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়টা আমি দেখলাম, তারপরে সেতু মন্ত্রণালয়, তারপরে রেল মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয় মনে হয় 24টির মতো মন্ত্রণালয়, তারা কিন্তু 41%-এর চেয়েও কম তাদের বাস্তবায়নের হারটা। তো এই ব্যাপারটা কিন্তু একটু দেখার ব্যাপার আছে যে এই সব মন্ত্রণালয়গুলোতে যে বাস্তবায়নের হারটা কম, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে যদি বৈদেশিক অনুদান নির্ভর হয়, অনেক সময় দেখা যায় যে অর্থটা সঠিক সময় আসছে না বা সমন্বয়েরটা ঠিকভাবে করা যাচ্ছে না, সুতরাং ইচ্ছা থাকলেও হয়তো সম্ভব হয় না, সেটা একটা বিষয়। কিন্তু এছাড়াও কিন্তু আছে যে কিছু কিছু যে সেলফ ফাইন্যান্স যে প্রজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কেন এই বিলম্বটা হচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু একটু দেখার ব্যাপার আছে। এবং এই বিষয়টা কিন্তু আপনি দেখবেন যে প্রতি বছর কিন্তু এই একটা বাজেট শেষ হয়ে আরেকটা বাজেটের যখন আমরা আলোচনা শুরু করি তখন কিন্তু এই কথাটাই বারবার আসে, সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। এবং সেই জায়গা থেকে বলা যে আমরা প্রতিবারই এই আলোচনাটা করি যে কতটুকু খরচ করা যাবে, কিন্তু সেখানে প্রাতিষ্ঠানিক কোনো উন্নয়নের বা সংস্কার করা হচ্ছে না। এডিপির যে আইএমইডি যে প্ল্যানিং কমিশনের যে একটা বডি আছে, সে আইএমইডি কিন্তু এইগুলোর ব্যাপারে মাঝে মাঝে রিপোর্ট দিচ্ছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি ধরনের অগ্রগতি হচ্ছে।
কিন্তু যেটা দেখা যাচ্ছে কি আসলে এই পুরো ব্যাপারটাকে আসলে কিছু কিছু সমস্যা আছে, যেমন সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে। এবং এখানে যেটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে আহ, যদি একটা মন্ত্রণালয়ে, যেমন আমি বললাম যে সেতু মন্ত্রণালয় উদাহরণস্বরূপ, তো এই মন্ত্রণালয় যদি পিছিয়ে পড়ে তাহলে তাদের কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার আছে, তাদের কিন্তু কেন তাদের সমস্যাটা হচ্ছে তবে তো তো ব্যাপার এই থাকার কথা। উচিত। হ্যাঁ, এখন এই আমাদের কাঠামোগত এটা হচ্ছে সমস্যা যে আমাদের এই জবাবদিহিতার ব্যাপারটা কিন্তু আমাদের সেরকম যে টাকা শক্ত ফেরত নয়। আসছে। হ্যাঁ, হ্যাঁ। কেন এটা হচ্ছে? হ্যাঁ, তো এর কারণ এখানে যেটা হচ্ছে যে হয়তো অন্য একটা মন্ত্রণালয়, যেমন আমি দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা কিন্তু মোটামুটি ভাবে একটা ডিসেন্ট একটা লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগোচ্ছে। হ্যাঁ, তো এখন তাহলে কিন্তু এখানে একটা প্রশ্ন চলে যায় যে আমরা হয়তো একটা মন্ত্রণালয়ে বড় একটা বরাদ্দ দিলাম, কিন্তু আরেকটা মন্ত্রণালয় হয়তো ভালোভাবে বাস্তবায়ন করতে পারছে, তখন তাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে তাদের ক্ষেত্রে কি আমরা বরাদ্দটা বাড়াবো কিনা, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু চলে আসে। মানে যারা যারা পারফর্ম করতে পারলো। হ্যাঁ, যারা পারফর্ম করতে পারছে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আসলে কাঠামোগত দুর্বলতা অবশ্যই আছে, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। এবং এই ক্ষেত্রে আসলে কিন্তু মন্ত্রণালয়গুলোতে সমন্বয় করা, এবং যে যে মন্ত্রণালয় এই সমস্যাগুলো হচ্ছে সেটা যদি আমাদের সরকারি অনুদান বা কোনো এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের কারণে না হয়, তাহলে কিন্তু এটা দেখার ব্যাপার আছে এবং এটা জবাবদিহিতাটা খুব গুরুত্বপূর্ণ। জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবারে আমরা দেখছি যে 7% প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, সেটা নিয়ে যদি আপনি বলেন যে, এবং এই প্রবৃদ্ধিতে কোনো কোনো অর্থনীতিবিদ বলেছেন যে আন্তর্জাতিক বাজার মন্দা যাচ্ছে, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে মানে টিকে গেছি বিভিন্ন রকম চ্যালেঞ্জের ক্ষেত্রে। 7% প্রবৃদ্ধি, যেটা 7.05%, যেটা বিবিএস বলছে, যেটা পরিসংখ্যান বিভাগ যেটা বলছে, সেটা আবার প্রথম কথা হচ্ছে সেটা নিয়ে কিন্তু বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল তাদের কিন্তু আবার একটু দ্বিমত রয়েছে। সুতরাং তারা কিন্তু 6.8, 6.43 এই ধরনের কিছু সংখ্যা কিন্তু বলছে। তো এখন কিন্তু আমরা সাধারণত দেখা যায় যে আমাদের পরিসংখ্যানে বা হিসেবের ক্ষেত্রে আমরা কিন্তু পরিসংখ্যান ব্যুরোর যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে হিসেব করি আমরা আমাদের গবেষণা বা এগুলো করে থাকি। তো এখন এই 7.05% প্রবৃদ্ধিটার ক্ষেত্রে গত বছরের তুলনায়, গত বছর ছিল 6.55, এই যে পার্থক্যটা হচ্ছে 0.5 পার্সেন্টেজ পয়েন্ট, তো এই পার্থক্যটার কিন্তু উৎসটা কোথায়? উৎসটা দেখা যাচ্ছে সরকারি জনপ্রশাসনে যে ব্যয়টা হয়েছে, সেই ব্যয়টাই কিন্তু সিংহভাগ এই প্রবৃদ্ধির জন্য, বেতন কাঠামোটাই হচ্ছে প্রবৃদ্ধির জন্য দায়ী। তো এখন কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে গুণগত মানের। আমরা নতুন বাজেটের বিষয়ে আলোচনা করব, প্রস্তাবিত যে বাজেট আসছে, আগামী বাজেট 2রা জুনের বাজেট। তার আগে একটু বলতে চাই যে খাতওয়ারি যদি মূল্যায়নটা আপনি করেন, যে স্বাস্থ্য, শিক্ষা, আপনি টেকসই কথা বলছিলেন যে আমাদের প্রবৃদ্ধি বা জিডিপির দেশের উৎপাদনের টেকসই কথা বলছিলেন, সেটা তো নিশ্চয়ই এই শিক্ষা, তারপর হচ্ছে স্বাস্থ্য, এই বিষয়গুলোর সাথে তো সম্পর্কিত। অবশ্যই। প্রথম কথা হচ্ছে গতবারের বাজেটে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারকে, অবকাঠামোকে একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে। এখন স্বাভাবিক বড় বড় প্রকল্পের কথা বলা হয়েছে, বড় বড় প্রকল্পের কথা, জ্বালানির খাতে বড় ধরনের বরাদ্দ ছিল। এবং স্বাভাবিকভাবে একটা দেশে আমরা যদি উন্নয়নের কথা চিন্তা করি, জিডিপির প্রবৃদ্ধির কথা চিন্তা করি, বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। তবে এক্ষেত্রে আসলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যেমন গতবারে শিক্ষা খাতে বরাদ্দ ছিল বোধহয় 11-12% বাজেটের, আর স্বাস্থ্য খাতে ছিল 4.3 বা এই ধরনের। তো এটা কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে শিক্ষা এবং প্রযুক্তির কথা যদি আমরা বলি, আমরা যদি বিশ্বের বড় বড় অর্থনীতির দিকে তাকাই, এমনকি আমরা যদি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর দিকেও তাকাই, শিক্ষা খাতের বরাদ্দ কিন্তু জিডিপির একটা বড় অংশ কিন্তু অন্যান্য দেশগুলোতে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু সেই তুলনায় বাংলাদেশে কিন্তু বরাদ্দটা খুব কম। শিক্ষা এবং শিক্ষার মধ্যেও কিন্তু শিক্ষা প্রযুক্তি দুটো অংশ রয়েছে, শিক্ষা ও প্রযুক্তি। হ্যাঁ, এবং শিক্ষার মধ্যে কিন্তু আমরা চিন্তা করে দেখা যায় শিক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, টারশিয়ারি এডুকেশন, কারিগরি শিক্ষা, এবং এগুলো ছাড়া বয়স্ক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে। তো এখন এই সব ভাগগুলোর ক্ষেত্রে কিন্তু যে বাজেট বরাদ্দটা গত বছর, এই ব্যাপারটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে যে শিক্ষা ক্ষেত্রের যে বিনিয়োগটা করা হচ্ছে, এটা আসলে একটা বিনিয়োগ, এটা কিন্তু আসলে অর্থের একটা খরচ না। হ্যাঁ, তো এই বিনিয়োগের আমরা কিন্তু ফলাফলটা পাবো কিন্তু একটু পরে। তো এটা কিন্তু একটা দেখার বিষয় যে শিক্ষা খাতে কিন্তু আমাদের বরাদ্দটা বাড়াতেই হবে, এবং এটা
এটা আমার কাছে একটা মনে হয় যে এই এবং বিষয়টা শিক্ষার সাথে এটা সম্পর্কিত হচ্ছে জনশক্তির তৈরি, দক্ষ জনশক্তির তৈরি। অবশ্যই। হ্যাঁ, সেখানে বিনিয়োগের দরকার আছে। আমরা একটা জিনিস কিন্তু বলছি যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, হ্যাঁ। তো এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কিন্তু একটা পূর্ব শর্ত হচ্ছে যে আমাদের কিন্তু দক্ষ জনশক্তি দরকার, শিক্ষিত জনশক্তি দরকার। এখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কিন্তু আমরা পাবো না, বা এই সুবিধাটা আমরা পাবো না, যে জনশক্তি, কর্মক্ষম জনশক্তির সুবিধাটা আমরা পাবো না যদি আমরা দক্ষ জনশক্তি না পাই। এবং শিক্ষার ক্ষেত্রে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীরা যে বেরিয়ে আসছে তারা আসলে আমাদের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, উন্নয়নের যে বিভিন্ন ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের সাথে তাদের যে শিক্ষাটা সেটা কতটা সঙ্গতিপূর্ণ সেগুলো কিন্তু দেখার ব্যাপার আছে, বা বাজারের সাথে কতটা সম্পর্কিত, বাজারের চাহিদা অনুযায়ী আসলে শিক্ষা হচ্ছে কিনা বা দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে কিনা। স্বাস্থ্য আমাদের দেশে যেহেতু একটা বড় সংখ্যক মানুষই কিন্তু বড় ধরনের যখন চিকিৎসার সমস্যায় তারা পড়ে তখন সেগুলোকে তাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার মতো সেরকম কোনো সিস্টেম তাদের নেই, আমাদের কিন্তু কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা নেই। তো এখন এক্ষেত্রে যদি শিক্ষা খাতের বরাদ্দটা যদি না বাড়ানো হয় তাহলে আমরা কিভাবে স্বাস্থ্য খাতের বরাদ্দটা যদি না বাড়ানো হয় তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে যারা প্রান্তিক জনগোষ্ঠীর কথা বাদই দিলে মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিভাবে আসলে শিক্ষার স্বাস্থ্য সমস্যা। প্রান্তিক শব্দটা বলাতে আমার মনে পড়লো যে সামাজিক বেষ্টনীতে যে 2.2 জিডিপি, যেটা আমাদের দেশে আমরা যখন বলছি যে আমরা আসলে দারিদ্রতা হ্রাস করতে চাচ্ছি এবং আমরা আমাদের কিছু সাস্টেনেবল গোল যেগুলো আছে, টেকসই যে গোলগুলো আছে সেগুলো সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো এবং সেগুলোর লক্ষ্যে এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও তো কিন্তু বড় ধরনের কিছু টার্গেট রয়েছে দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে। তো এখন এই ধরনের এই লক্ষ্যমাত্রাগুলো আমরা অর্জন করতে পারবো কিনা, এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য সামাজিক নিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখন সামাজিক নিরাপত্তা আমাদের দেশে যে বরাদ্দ যেটা 2.2% হচ্ছে জিডিপি, সেটা কিন্তু খুবই অপ্রতুল। এতগুলো প্রকল্পের ক্ষেত্রে একটা বড় ধরনের সমন্বয়হীনতার কারণে কিন্তু যাদের এই অর্থটা পাওয়ার কথা তারা অর্থটা পাচ্ছে না এবং অনেকে দেখা যাচ্ছে দুবার পাচ্ছে। সুতরাং অ্যাকচুয়ালি আমরা যাদেরকে চাচ্ছি যে যারা আসলে প্রান্তিক জনগোষ্ঠী, যারা আসলে দুস্থ জনগোষ্ঠী, যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, তারা আসলে তাদের কাছে টাকাটা পৌঁছাচ্ছে কিনা এবং পৌঁছালে সেটা অপ্রতুল। পৌঁছানোর পরও যে প্রশ্নটা থেকে যায় যে মাথা পিছু প্রক্রিয়াগত জটিলতা আছে, প্রক্রিয়াগত দুর্নীতির বিষয় আছে এবং কত টাকা আসলে তারা পাচ্ছে, তারা যদি এই বিষয়টা মাঠ পর্যায়ে বেশি হচ্ছে। আমি এই যে প্রকল্পের বিষয়টা বলতে চাই যে এই যে একটা বড় আকারের বাজেট হয় সেখানে অপ্রয়োজনীয় প্রকল্প থাকে, অনেক প্রকল্পকে জিয়ে রাখা হয়, এটা আমরা প্রতিবারই আলোচনা করি হয়তো। সেই জায়গাতেও তো এক ধরনের অপচয় হচ্ছে বা আঁকাটা বড় দেখানো হচ্ছে, পরে যে সে টাকাটা খরচ হচ্ছে না, ফেরত যাচ্ছে, তো টাকাটা পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় অংশের টাকা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, তো ব্যবহৃত হচ্ছে না। তো সেই বড় বড় প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কোন প্রকল্পগুলো এবং এই কি কারণে বাস্তবায়িত হচ্ছে না, এবং তাহলে আমরা আগামী বছর কেন সেই প্রকল্পগুলোতে টাকাটা দেব? তাহলে কি আমাদেরকে ঢেলে সাজানোর ব্যাপার আছে কিনা? হতে পারে প্রকল্পগুলো খুব গুরুত্বপূর্ণ, যদি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প হয় তাহলে কিন্তু এখানে একটা প্রশাসনগত একটা কিন্তু পরিবর্তনের দরকার আছে, যে যদি আমাদের ব্যাপারটা এরকমই হয়ে যায় যে প্রশাসনিক কোনো দুর্বলতার জন্য হচ্ছে তাহলে কিন্তু এখানে দেখা। বড় প্রকল্প বাজেটের ক্ষেত্রে যাওয়ার আগে আমি একটু এই যে মেগা প্রকল্প যাওয়ার আগে আমি একটু আলোচনা করে নিতে চাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে পিপিপি, সেই জায়গার সাফল্য নিয়ে কথা বলবেন কিনা বা সেখানে কতটুকু কাজ হয়েছে কত বাজেটে? পিপিপির বিষয়ে কিন্তু গত কয়েক বছর থেকে বেশ জোর দেওয়া হচ্ছে, গত প্রায় 3টা বাজেট আমরা দেখছি, 3টা বাজেটে জোর দেওয়া হচ্ছে, 2-3টা বাজেটে, কিন্তু সেরকম কিন্তু খুব আশাব্যঞ্জক ফল আমরা দেখতে পাচ্ছি না। কারণ এটা মনে করা হচ্ছিল যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা একটা মোটামুটি আশাব্যঞ্জক একটা ফল দেবে, কিন্তু আমরা যদি বর্তমানে আমাদের যে প্রজেক্টগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সে ধরনের ইতিবাচক তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না, যে যেটাকে দিয়ে বলা যায় যে না আমরা ভবিষ্যতে আরো প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা অনেক ভালো ফল আশা করতে পারি। তবে এই ক্ষেত্রে এটাও কিন্তু মনে রাখতে হবে যে বর্তমানে যে পরিস্থিতি, একটা বিষয় হচ্ছে যে আমাদের বৈদেশিক যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে বিষয়টি, আমাদের যে লক্ষ্যমাত্রা তার তুলনায় কিন্তু খুবই কম। হ্যাঁ, তো এখানে বিনিয়োগের বিষয়টা কিন্তু চলে আসে, যে পুরো বিষয়টি কিন্তু একটা ব্যাপার কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এখন কিন্তু এই কথাটা খুব আসছে যে
বিনিয়োগ কিন্তু বিনিয়োগের গতি কিন্তু খুব ধীর এবং যা সরকার হচ্ছে সেটা কিন্তু- সরকারি দিক থেকে হচ্ছে, এবং সরকারি খাতের বিনিয়োগ হচ্ছে। সরকার কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে সুদের বিনিয়োগের- হারের হ্যাঁ। মাধ্যমে এবং বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে, সুদের হার কিন্তু কমিয়েছে অনেক। হ্যাঁ, অনেক কমিয়েছে। হ্যাঁ। তো এখন এর ফলে যেটা হচ্ছে যে কিন্তু আমরা কি আসলে যে হারে সুদের হার কমছে আমরা সে হারে কিন্তু বিনিয়োগ সে হারে দেখতে আমরা পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, মানে ব্যক্তি খাতে বিনিয়োগ। কারণটা কি? বিজনেস কনফিডেন্সটা আছে কিনা, আচ্ছা, আস্থার জায়গাটা আছে কিনা? আস্থার জায়গাটা আছে, বাণিজ্য করার মতো আস্থার জায়গাটা আছে কিনা। এখন বিজনেস কনফিডেন্সের ব্যাপারে যদি দেখা যায় যে বিজনেস কনফিডেন্সের বিষয়টার সাথে জড়িত হচ্ছে একটা বিষয় হচ্ছে প্রথমেই তো আসে অবকাঠামো। তো এটা অবশ্য একটা বিষয় যে অবকাঠামোতে কিন্তু গত বছরের বাজেটে বরাদ্দ কিন্তু অনেক হয়েছিল। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বিষয় যে বিনিয়োগটাকে চাঙা করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে, যাতে করে, কারণ আমরা 8% প্রবৃদ্ধি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সপ্তম পর্যবার্ষিক পরিকল্পনা শেষে, সেটা কিন্তু আমরা কখনোই অর্জন করতে পারবো না যদি আমাদের বিনিয়োগটাকে, যদি আমরা ব্যক্তি খাতে বিনিয়োগকে যদি আমরা বাড়াতে না পারি। তো এখন এক্ষেত্রে একটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিষয় যেটা অনেক ব্যবসায়ীরা কমপ্লেইন করে থাকেন যে তাদের যে নিরাপত্তা বা তাদের অর্থের যে সুরক্ষা, সেই বিষয়ে কিন্তু কিছু দ্বিমত তাদের মধ্যে আছে, তাদের কিন্তু একটা শঙ্কা আছে এবং শঙ্কা আছে, অনিশ্চয়তা আছে। সেটার কারণেই যেটা বিজনেস কনফিডেন্স, সেই বিজনেস কনফিডেন্সটা যতটা ওঠা দরকার ছিল, যতটা আমাদের দরকার ততটা কিন্তু নেই যে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে। জি, তো বড় প্রকল্পের ক্ষেত্রে এর মধ্যে পদ্মা সেতু তো আছে, সেখানে তো আরো এবার বরাদ্দ দিতে হবে, কারণ এটা এই সরকারের মেয়াদের সময় শেষ হতে করার পরিকল্পনা সরকারের। তো বড় প্রকল্পের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে বড় প্রকল্পের একটা ভালো দিক হচ্ছে যে এটা একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, যে আমরা যেহেতু অনেক বড় প্রকল্প, সরকার চেষ্টা করছে যে এর মাধ্যমে যাতে বিভিন্ন মানুষ, যাতে যারা বেকার আছে কর্মসংস্থানের যাতে একটা ব্যবস্থা হয়। সুতরাং সেটা সেদিক থেকে কিন্তু বড় প্রকল্পের এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না। তারপরে এই বড় প্রকল্পগুলোর সঙ্গে আবার অবকাঠামো সুবিধাটাও এই প্রকল্প শেষ হলে অবকাঠামোটা তৈরি হলে এবং অবকাঠামো তৈরি হওয়ার ফলে আমরা যেটা দেখতে পাই যে যখনই একটা অঞ্চলে যখন একটা বড় ব্রিজ তৈরি করা হয়, তখন সেটার ফলে কিন্তু সেই অঞ্চলে কিন্তু আমরা আগের বারও দেখেছি বড় ধরনের একটা শিল্প, যমুনা সেতুর পরে আমরা যেটা দেখতে পেয়েছি বড় ধরনের শিল্পায়ন, সেখানকার মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু একটা বড় জীবন মানের কিন্তু একটা বড় ধরনের একটা ভূমিকা রাখে। তো এই বিষয়গুলো কিন্তু বড় প্রকল্পের ক্ষেত্রে, একটা হচ্ছে বড় প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান, একটা হচ্ছে বড় প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন। তো এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বড় প্রকল্পটাকে গুরুত্ব দিতে, যে আমরা যেন ছোট খাতগুলোকে ভুলে না যাওয়ার ক্ষেত্রে একটু ভর্তুকি শব্দটা চলে আসে, যে ভর্তুকির ক্ষেত্রে এই যে বাজেটটা আমরা পার করছি এবং যে বাজেট আসছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে গত যে বাজেটটা আমরা দেখলাম, সেই বাজেটের মূল্যায়ন করতে যে এখন যেটা মনে হচ্ছে, যে আমরা যেটা বুঝতে পারছি আমাদের তথ্য উপাত্ত যতটুকু আছে মার্চ পর্যন্ত, সেটা থেকে কিন্তু দেখা যায় যে কর আদায়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় ধরনের ঘাটতি আছে। হ্যাঁ, তো এই যে আমাদের একটা বড় ধরনের ঘাটতি আছে 380 বিলিয়ন বা এরকম একটা বিশাল একটা টাকা হতে পারে। তো এই ঘাটতির ব্যাপারটা কিন্তু আবার একদিক থেকে সরকার এই বিষয়টিকে কিন্তু কন্ট্রোল করতে পারবে, কারণ আমাদের যে ভর্তুকির ক্ষেত্রে বিপিসি কে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটা বড় ধরনের 80 বিলিয়ন টাকা মতো একটা ভর্তুকি দেওয়ার ব্যাপার ছিল। তো এই টাকাটার ভর্তুকিটা কিন্তু দিতে হচ্ছে না, কোন টাকাই এখন ভর্তুকি দিতে হচ্ছে না। এটা বিশাল জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণে এটা একটা বিশাল কিন্তু একটা বেনিফিট, যেটা একটা কিন্তু বিশাল সুবিধা সরকার পেয়েছে, সরকার একটা ছাড় পেয়েছে, যেটার ব্যাপার যেটা যে এত বড় একটা টাকা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এখন যেটা হয়েছে, জ্বালানি তেলের দাম কমার বদলে কমার কারণে সরকার কিন্তু এই সুবিধাটাকে মানে ব্যবহার করে তার যে বড় ধরনের যে ক্ষতির বিষয়গুলো ছিল, সেই ক্ষতিগুলো কিন্তু মোটামুটি ভাবে পুষিয়ে নিতে পেরেছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে করের ক্ষেত্রে যে আমাদের লক্ষ্যমাত্রাটার পেছনে আমরা পড়ে আছি, সেটা হয়তো কিছু ক্ষেত্রে আমার এই আয় এবং ব্যয়ের ক্ষেত্রে এই ভারসাম্যটার যে এই পার্থক্যটাকে হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমি দেখতে পেলাম যে গণমাধ্যমের বা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সরকারি কর্মকর্তাদেরই প্রায় 75% কর। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যখন করের কথা বলি, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু প্রথমেই কথা যে শুরু করেছিলাম আমরা যে বাজেটের আকার নিয়ে। হ্যাঁ, তো বাজেটের আকারটা কিন্তু 20% বেশি জিডিপির হতে পারে আমাদের দেশে, এখন হচ্ছে 17%। তো এখন এই বাজেটের আকারটার আমরা বাড়াতে চাই,
কিন্তু আমাদের কর ব্যবস্থাপনাকে যদি আমরা জোরদার না করতে পারি, দেখা গেছে যে কর যারা দেওয়ার কথা তাদের 50% মতো আসলে কর দেন। এবং আপনি যে তথ্যটার কথা বলছেন যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে 3 লাখের বোধহয় করের আওতাভুক্ত পড়ে, এবং তার মধ্যে 65,000 বা এরকম মানে 75% তারা বোধহয় আসলে কর দিচ্ছে। নতুন যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে আবার সেই স্থানীয়ভাবে বেসরকারি বিনিয়োগ চাঙ্গা করাটাই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, অর্থনীতিবিদরা তাই বলছেন। আপনি কি তাদের সঙ্গে, আপনি অর্থনীতিবিদ হিসেবে তাদের সঙ্গে আপনি একমত কিনা? প্রবৃদ্ধির ব্যাপারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আসলে বিনিয়োগটা, হ্যাঁ, এবং এটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় অর্থনীতিবিদরা বলছেন, যারা নীতি নির্ধারক তারাও এটা বলে আসছেন। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে শঙ্কার ব্যাপারটা এখানেই যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা যতটা দরকার আমরা কিন্তু সে হারে আমরা এগোতে পারছি না। তো একটু আগেই আমরা যে কথাটা বলছিলাম যে এক্ষেত্রে আসলে যে বিজনেস কনফিডেন্সের বিষয়টা, সেই সমস্যাটা যেমন আছে, অবকাঠামোগত সমস্যাটা আছে। মানে আমরা যদি একজন বিদেশি উদ্যোক্তার কথা চিন্তা করি, তিনি কেন বাংলাদেশে বিনিয়োগ করবেন? সুতরাং তাকে কিন্তু অবকাঠামোগত সুবিধাগুলো দিতে হবে। সেগুলোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিছুটা উন্নতি হয়েছে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের যে চ্যালেঞ্জটা, যে 8% প্রবৃদ্ধিটা, এই প্রবৃদ্ধিটা আমাদের নিতে হলে কিন্তু আমাদের আরো দ্রুত কিন্তু বিনিয়োগটাকে চাঙ্গা করার জন্য চেষ্টা করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এখন যে গতিতে যাচ্ছি সেই গতিতে গেলে কিন্তু হবে না। আর ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখার বিষয় আছে যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনামূলক প্রকল্প রয়েছে, নেওয়া প্রতি বছরই নেওয়া হয়। এবং এক্ষেত্রে আমরা যেটা আশা করছি যে আগামী অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু এই ধরনের প্রণোদনা থাকবে বলে মনে করা হচ্ছে। তো আর্থিক খাতে আমরা কিন্তু দেখেছি যে গত 1 বছরে কিন্তু বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে, 1 বছর বা গত 3-4 বছরে যদি আমরা চিন্তা করি, তো যেগুলো কিন্তু আসলে আমাদের বিনিয়োগটাকে একটা বড় ধরনের কিন্তু একটা প্রভাব ফেলছে। তো এই বিষয়টা কিন্তু একটু দেখার ব্যাপার আছে যে সরকার আসলে আর্থিক খাতে শৃঙ্খলাকে আনার জন্য কিছু যদি সুদের হার কমিয়েও কিন্তু বারবার কিন্তু সুদের হার কমানো হচ্ছে। এবং আমরা অর্থনীতিতে জানি যে সুদের হার কমালে সেটা কিন্তু বিনিয়োগকে বাড়াবে, কিন্তু আমরা কিন্তু সেই হারে কিন্তু তার প্রতিফলনটা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার কমার ফলে অনেকে আছেন যে যারা পেনশন যারা নিতেন বা যারা রিটায়ার করে গেছেন, সেই ধরনের অনেকেই হয়তো তাদের সঞ্চয়টা সুদের হারের উপরে, ব্যাংকের সঞ্চয়ের উপরে তারা নির্ভর করত, সঞ্চয়পত্রের সুদের হারের উপর, তারা কিন্তু আবার দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, তো এক্ষেত্রে অবশ্যই সুদের হারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সুদের হারটাকে কমানোর বিকল্প নেই। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের এটাও দেখাতে হবে যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। একটা বিষয় অবকাঠামো, এবং আরেকটা বিষয় যে বিজনেস কনফিডেন্স। আমাদের কিন্তু আর্থিক খাতে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা সরকার যদি একটা বড় ধরনের কিছু বিষয় দেখাতে পারে, বড় ধরনের সংস্কারের মাধ্যমে যদি দেখাতে পারে যে না আর্থিক খাতে একটা সুশৃঙ্খলতা ফিরে আসছে, তখন কিন্তু আমরা দেখবো যে উদ্যোক্তারা পুঁজিবাজারও আসেনি। হ্যাঁ, এটাই একটা বিষয় যে পুঁজিবাজার এবং আর্থিক খাত, এই বিষয় কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। যে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে যতটা গুরুত্ব দেওয়ার দরকার ততটা গুরুত্ব হয়তো আমাদের রিজার্ভের বিষয়টা বা হলমার্কের বিষয়টা বা বেসিক ব্যাংকের বিষয়টা আসে, এবং তারপরে কিন্তু অনেক কথাবার্তা হয়, গণমাধ্যমে অনেক কথাবার্তা, তারপরে কিন্তু দেখা যায় জিনিসটা আবার হারিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু দেখার বিষয় হচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টরের ইমপ্লিমেন্টেশন এবং ফিনান্সিয়াল সেক্টরের ডিসিপ্লিনের জন্য বিভিন্ন অ্যাক্টের কথা প্রস্তাবনা রয়েছে, এবং এই বিষয়টা নিয়ে সরকারকে কিন্তু আসলে একটু দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি সরকার যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে চায়। আর ভূমি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভূমির বিষয়গুলো আমাদের অনেকগুলো অর্থনৈতিক শিল্পাঞ্চল করার কথা, সেটা নিয়ে বলবেন কিনা? এখন এক্ষেত্রে কিছু বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু কিছু মূল কিছু সমস্যা আছে। অর্থনৈতিক অঞ্চল তৈরি করার বিষয়টা অবশ্যই একটা প্রশংসনীয় একটা উদ্যোগ, এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে কিন্তু বিনিয়োগটা চাঙ্গা হওয়া এবং এর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্ষমতা আরো বাড়বে, কর্মসংস্থান বাড়বে, এটা আমরা অবশ্যই আশা করছি। বাট এর সঙ্গে সঙ্গে কিন্তু আরো কিছু জিনিস চিন্তা করতে হবে, যেখানে কি বিকেন্দ্রীকরণ, হ্যাঁ, এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে কর্মসংস্থানগুলো বিভিন্ন পকেটে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে। তার কারণ বর্তমানে এখন ঢাকা শহরের যে পরিস্থিতিটা, তখন সেই পরিস্থিতিটা নিয়ে আমাদের কিন্তু আসলে চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু বিনিয়োগের কেন্দ্রগুলো কিন্তু আবার অন্যান্য জায়গায় কিন্তু সরানোর একটা ব্যাপার শেষের দিকে এসে পড়েছে। তাই একটু বাজার অবকাঠামো নিয়ে বলতে চাই যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগের কথা বলা হচ্ছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বলা হচ্ছে, সেই জায়গায় বাজারের
পরিকাঠামো আমরা তৈরি করতে পেরেছি কিনা, বিপণন পরিকাঠামো? রোজার সময় কিন্তু এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কথাবার্তা হয়। এবার কিন্তু আমরা দেখছি যে পয়লা বৈশাখ থেকে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকে এটা ভাবছেন যে এটা কি আসলে পয়লা বৈশাখে যদি ওই সময় থেকে যদি দাম 2 মাস আগে থেকে যদি বাড়ানো থাকে, তাহলে পরে আসলে দেখানো যাবে যে হয়তো ব্যবসায়ীরা এটা দেখাতে যাচ্ছেন যে আসলে। আমি একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত যে প্রাক বাজেট আলোচনা হয়েছে, অর্থমন্ত্রী কথা বলেছেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয় আছে, সবকিছু মিলে আপনার কাছে এবারে বাজেটের দর্শন আপনার কাছে কি মনে হয়? সরকারের দর্শন থাকতেই পারে, আপনার কি দর্শন হওয়া উচিত বলে মনে করেন? করের আওতা বাড়ানো এবং করের ক্ষেত্রে যে ফাঁকফোকরগুলো আছে সেগুলোকে কিন্তু দেখার বিষয় আছে, এবং সেই বিষয়গুলো দেখতে পারলে এবং সেটার সাথে সাথে কিছু মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, যে শিক্ষা, স্বাস্থ্য, এই ব্যাপারগুলো এবং সামাজিক নিরাপত্তার বেষ্টনী, এগুলোর ক্ষেত্রে পূর্ববর্তীর চেয়ে আমরা কিন্তু আরো একটু কিন্তু বরাদ্দটা বাড়ানোর ব্যাপারটা কিন্তু আমরা আশা করছি, এবং তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে আরেকটু উদারতা। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এরা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন।